আজ আমরা স্কুল নিয়ে আলোচনা করব। আজ আমরা স্কুল নিয়ে আলোচনা করব। এই আলোচনার প্রথমেই জানা দরকার যে প্রত্যক্ষ শিক্ষা সংস্থা হিসাবে বিদ্যালয় শিক্ষালয়ের স্থান সর্বপ্রথম। প্রত্যক্ষ শিক্ষা সংস্থা হিসাবে শিক্ষালয়ের স্থান সর্বপ্রথম। প্রত্যক্ষ শিক্ষা সংস্থা হিসাবে শিক্ষালয়ের স্থান সর্বপ্রথম। তাহলে স্কুল কাকে বলে বা বিদ্যালয় কাকে বলে? দেখো, এক বা একাধিক শিক্ষক এক বা একাধিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মীদের এবং অন্যান্য শিক্ষাকর্মীদের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট আসবাবপত্রযুক্ত বাসগৃহে নির্দিষ্ট পাঠক্রম অনুশীলনরত শিক্ষার্থী সমবায়ই হলো শিক্ষালয় বা স্কুল। তাহলে স্কুলের সঙ্গে কি হলো? এক বা একাধিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মীদের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট আসবাবপত্রযুক্ত বাসগৃহে নির্দিষ্ট পাঠক্রম অনুশীলনরত শিক্ষার্থী সমবায়ই হলো স্কুল। তাহলে বর্তমানে শিক্ষালয়ের যে কটি বৈশিষ্ট্য বিশেষভাবে থাকা প্রয়োজন, তাহলে বর্তমানে শিক্ষালয়ের যে কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে থাকার প্রয়োজন সেগুলি হলো: এক, নির্দিষ্ট গৃহ; দুই, নির্দিষ্ট পাঠ্যসূচি; তিন, ছাত্র বা ছাত্রী; চার, শিক্ষক; পাঁচ, আসবাবপত্র; ছয়, অন্যান্য সহকারী কর্মচারী। তাহলে আমরা কি দেখলাম? যে হচ্ছে প্রত্যক্ষ শিক্ষা সংস্থা হিসাবে শিক্ষালয়ের স্থান সর্বপ্রথম। প্রত্যক্ষ শিক্ষা সংস্থা হিসাবে শিক্ষালয়ের স্থান সর্বপ্রথম। আর শিক্ষালয়ের সংজ্ঞা কি হলো বা স্কুলের সংজ্ঞা কি হলো? এক বা একাধিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মীদের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট আসবাবপত্রযুক্ত বাসগৃহে নির্দিষ্ট পাঠক্রম অনুশীলনরত শিক্ষার্থী সমবায়ই হলো শিক্ষালয় বা স্কুল। তাহলে স্কুলের বৈশিষ্ট্যগুলি কি কি হলো? এক, নির্দিষ্ট গৃহ; দুই, নির্দিষ্ট পাঠ্যসূচি; তিন, ছাত্র বা ছাত্রী; চার, শিক্ষক; পাঁচ, আসবাবপত্র ও অন্যান্য সহকারী কর্মচারী। এরপর আমরা আসবো বিদ্যালয়ের কার্যাবলীতে। বিদ্যালয়ের কার্যাবলীকে আমরা দুভাগে ভাগ করে আলোচনা করতে পারি। বিদ্যালয়ের কার্যাবলীকে আমরা দুভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এক, শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলী। এক, শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলী। এই কার্যাবলীগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: এক, দৈহিক বিকাশ। বিদ্যালয় শিক্ষার্থীর দৈহিক বিকাশে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শরীরচর্চামূলক কাজ সম্পাদিত হয় বলে শিক্ষার্থীদের দৈহিক বিকাশ ঘটে। তাহলে 1 নাম্বার কি হলো? দৈহিক বিকাশ। বিদ্যালয় শিক্ষার্থীদের দৈহিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শরীরচর্চামূলক কাজ সম্পাদিত হয়, ফলে শিক্ষার্থীদের দৈহিক বিকাশ ঘটে। 2. বৌদ্ধিক বিকাশ। 2. বৌদ্ধিক বিকাশ। বিদ্যালয়ের অন্যতম একটি কার্যাবলী হলো শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ ঘটানো। বিদ্যালয়ের অন্যতম একটি কার্যাবলী হলো শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ ঘটানো। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতির ফলে শিক্ষার জন্য পরীক্ষাগার, পাঠাগার, বিশেষ বিষয়ে প্রদর্শনী ইত্যাদি উন্নতি ঘটেছে, যা শিক্ষার্থীর চিন্তাশক্তি, যুক্তি, বিচার ক্ষমতা ইত্যাদির বিকাশ ঘটায়। 2. বৌদ্ধিক বিকাশ। বিদ্যালয়ের অন্যতম একটি কার্যাবলী হলো শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ ঘটানো। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতির ফলে শিক্ষার জন্য পরীক্ষাগার, পাঠাগার, বিশেষ বিষয়ে প্রদর্শনী ইত্যাদির উন্নতি ঘটেছে, যা শিক্ষার্থীর চিন্তাশক্তি, যুক্তি, বিচার ক্ষমতা ইত্যাদির বিকাশ ঘটায়। 3. ব্যক্তিত্বের বিকাশ। শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে পরিপূর্ণভাবে বিকাশ সাধন করাই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীর দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং প্রক্ষোভগুলির সুসমন্বিত বিকাশে সচেষ্ট হয় বিদ্যালয়। 3. ব্যক্তিত্বের বিকাশ। শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে পূর্ণভাবে বিকাশ সাধন করায় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীর দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং প্রক্ষোভগুলির সুসমন্বিত বিকাশে সচেষ্ট হয় বিদ্যালয়। 4. শিক্ষামূলক নির্দেশনা। বর্তমানে শিক্ষার ব্যাপক প্রসারের ফলে সমাজের বিভিন্ন স্তর থেকে শিক্ষার্থীরা শিক্ষার জন্য বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীকে শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও নির্দেশনা দান করা। 4. শিক্ষামূলক নির্দেশনা। বর্তমানে শিক্ষার ব্যাপক প্রসারের ফলে সমাজের বিভিন্ন স্তর থেকে শিক্ষার্থীরা শিক্ষার জন্য বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীকে শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও নির্দেশনা দান করা। 5. বৃত্তিমূলক নির্দেশনা। 5. বৃত্তিমূলক নির্দেশনা। বিদ্যালয় শিক্ষার্থীদের
বৃত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নির্দেশনা দানের কাজ করে থাকে। ফলে শিক্ষার্থী ভবিষ্যতে জীবিকা অর্জনে সমর্থ হয়ে ওঠে। 5. বৃত্তিমূলক নির্দেশনা। বিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নির্দেশনা দানের কাজ করে থাকে। ফলে শিক্ষার্থী ভবিষ্যতে জীবিকা অর্জনে সমর্থ হয়ে ওঠে। 6. সৃজনাত্মক ক্ষমতার বিকাশ। 6. সৃজনাত্মক ক্ষমতার বিকাশ। বিদ্যালয় শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিক্ষা গ্রহণের সুযোগ দিয়ে থাকে, যার ফলে শিক্ষার্থীদের সৃজন ক্ষমতার সঠিক বিকাশ ঘটে। 6. সৃজনাত্মক ক্ষমতার বিকাশ। বিদ্যালয় শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিক্ষা গ্রহণের সুযোগ দিয়ে থাকে, যার ফলে শিক্ষার্থীদের সৃজন ক্ষমতার সঠিক বিকাশ ঘটে। 7. পাঠদান ও মূল্যায়ন। 7. পাঠদান ও মূল্যায়ন। বিদ্যালয়ের নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট বিষয়সূচি শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করে থাকে। এর ফলে শিক্ষার্থীরা কতটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে তার অগ্রগতির পরিমাপ করা হয় মূল্যায়নের মাধ্যমে। 7. পাঠদান ও মূল্যায়ন। বিদ্যালয়ের নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট বিষয়সূচি শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করে থাকে। বিদ্যালয় নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট বিষয়সূচি শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করে থাকে। বিদ্যালয় নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট বিষয়সূচি শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করে থাকে। বিদ্যালয়ের নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট বিষয়সূচি শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করে থাকে। বিদ্যালয়ে নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট বিষয়সূচি শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করে থাকে। এর ফলে শিক্ষার্থীরা কতটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে তার অগ্রগতির পরিমাপ করা হয় মূল্যায়নের মাধ্যমে। 8. বৈজ্ঞানিক মনোভাব গঠন। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাই বিদ্যালয়ের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গঠন করা। বৈজ্ঞানিক মনোভাব গঠন। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাই বিদ্যালয়ের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গঠন করা। 9. নৈতিক ও চারিত্রিক বিকাশ। নৈতিক ও চারিত্রিক বিকাশ। বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও চারিত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। বিদ্যালয় আরম্ভের পূর্বে প্রার্থনা সভা,
নির্দিষ্ট সময়সূচি ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশ ঘটে। নৈতিক ও চারিত্রিক বিকাশ: বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও চারিত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। বিদ্যালয় আরম্ভের পূর্বে প্রার্থনা সভা, নির্দিষ্ট সময়সূচি ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশ ঘটে। 10. শৃঙ্খলাবোধের বিকাশ: বিদ্যালয় হলো একটি সুশৃঙ্খল সমাজ। বিদ্যালয় হলো একটি সুশৃঙ্খল সমাজ। এই সমাজে শিক্ষার্থীরা বসবাসের ফলে তাদের শৃঙ্খলাবোধের বিকাশ ঘটে। এই সমাজে শিক্ষার্থীরা বসবাসের ফলে তাদের মধ্যে শৃঙ্খলাবোধের বিকাশ ঘটে। এইগুলি হলো বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলী। এগুলি কি কি? 1. দৈহিক বিকাশ, 2. বৌদ্ধিক বিকাশ, 3. ব্যক্তিত্বের বিকাশ, 4. শিক্ষামূলক নির্দেশনা, 5. বৃত্তিমূলক নির্দেশনা, 6. সৃজনাত্মক ক্ষমতার বিকাশ, 7. পাঠদান ও মূল্যায়ন, 8. বৈজ্ঞানিক মনোভাব গঠন, 9. নৈতিক ও চারিত্রিক বিকাশ, 10. শৃঙ্খলাবোধের বিকাশ। এবার আমরা দেখব বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক কার্যাবলীগুলি কি কি। বিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলী সম্পাদনের পাশাপাশি সামাজিক কার্যাবলী সম্পাদন করে থাকে। বিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলী সম্পাদনের পাশাপাশি সামাজিক কার্যাবলী সম্পাদন করে থাকে। এই কাজগুলি হলো: 1. সামাজিকীকরণ। 1. সামাজিকীকরণ: সামাজিক আচার-আচরণ, রীতিনীতি, লোকাচার, লোকনীতি, প্রথা ইত্যাদি আয়ত্তকরণকে সামাজিকীকরণ বলে। বিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিকীকরণের শিক্ষা দিয়ে থাকে। 1. সমাজকেন্দ্রিক কার্যাবলীর মধ্যে প্রথম হচ্ছে 1. সামাজিকীকরণ। সামাজিক আচার-আচরণ, রীতিনীতি, লোকাচার, লোকনীতি, প্রথা ইত্যাদি আয়ত্তকরণকে সামাজিকীকরণ বলে। বিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিকীকরণের শিক্ষা দিয়ে থাকে। 2. কৃষ্টির সংরক্ষণ। 2. কৃষ্টির সংরক্ষণ: বিদ্যালয় পূর্বার্জিত কৃষ্টিকে সংরক্ষণ করতে সাহায্য করে। বিদ্যালয় দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে সামাজিক কৃষ্টি বাঁচিয়ে রাখে। 2. কৃষ্টির সংরক্ষণ: বিদ্যালয় পূর্বার্জিত কৃষ্টিকে সংরক্ষণ করতে সাহায্য করে। বিদ্যালয় দৈনিক কাজের মধ্যে দিয়ে সামাজিক কৃষ্টি বাঁচিয়ে রাখে। 3. কৃষ্টির উন্নয়ন। 3. কৃষ্টির উন্নয়ন: বিদ্যালয় কৃষ্টির সংরক্ষণের পাশাপাশি তার উন্নয়নে সচেষ্ট হয়, অর্থাৎ পুরাতন কৃষ্টির সংস্কার সাধন করে তার উন্নয়ন ঘটিয়ে থাকে। 3. কৃষ্টির উন্নয়ন: বিদ্যালয় কৃষ্টির সংরক্ষণের পাশাপাশি তার উন্নয়নে সচেষ্ট হয়, অর্থাৎ
পুরাতন কৃষ্টির সংস্কার সাধন করে তার উন্নয়ন ঘটিয়ে থাকে। 4. কৃষ্টির সঞ্চালন। বিদ্যালয় কৃষ্টি সংরক্ষণ ও উন্নয়নের সঙ্গে সঙ্গে তা পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চালনের কাজ করে থাকে। কৃষ্টির সঞ্চালন: বিদ্যালয় কৃষ্টির সংরক্ষণ ও উন্নয়নের সঙ্গে সঙ্গে তা পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চালনের কাজ করে থাকে। 5. গণতান্ত্রিক বোধের উন্মেষ। 5. গণতান্ত্রিক বোধের উন্মেষ। ভারতবর্ষ হলো একটি গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষ হলো একটি গণতান্ত্রিক দেশ। তাই বিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক বোধের বিকাশ ঘটানো। তাই বিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক বোধের বিকাশ ঘটানো। গণতান্ত্রিক দেশের নাগরিকের যে সকল দায়িত্ব ও কর্তব্য আছে সেগুলি যথাযথভাবে শিক্ষা দেওয়া বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ। গণতান্ত্রিক বোধের উন্মেষ: ভারতবর্ষ হলো একটি গণতান্ত্রিক দেশ। তাই বিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক বোধের বিকাশ ঘটানো। গণতান্ত্রিক দেশের নাগরিকের যে সকল দায়িত্ব ও কর্তব্য থাকে সেগুলি যথাযথভাবে শিক্ষা দেওয়া বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ। 6. জাতীয় ও আন্তর্জাতিক বোধের বিকাশ। 6. জাতীয় ও আন্তর্জাতিক বোধের বিকাশ। বিদ্যালয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর শিক্ষার্থী একত্রে শিক্ষালাভ করে। ফলে তাদের মধ্যে ঐক্যবোধের বিকাশ ঘটে, যা জাতীয় ও আন্তর্জাতিক বোধের বিকাশ ঘটাতে সাহায্য করে। 6. জাতীয় ও আন্তর্জাতিক বোধের বিকাশ। বিদ্যালয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর শিক্ষার্থী একত্রে শিক্ষা লাভ করে। ফলে তাদের মধ্যে ঐক্যবোধের বিকাশ ঘটে। ঐক্যবোধের বিকাশ ঘটে, যা জাতীয় ও আন্তর্জাতিক বোধের বিকাশ ঘটাতে সাহায্য করে। তাহলে আমরা কি দেখলাম? বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক কার্যাবলীগুলি কি কি? 1. সামাজিকীকরণ। 2. কৃষ্টির সংরক্ষণ। 3. কৃষ্টির উন্নয়ন। 4. কৃষ্টির সঞ্চালন। 5. গণতান্ত্রিক বোধের উন্মেষ। 6. জাতীয় ও আন্তর্জাতিক বোধের বিকাশ। তাই শেষে বলা যায়, বিদ্যালয় হলো শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, প্রবণতা অনুযায়ী বিকাশ এবং সমাজের কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সমাজে এই প্রতিষ্ঠানকে শিক্ষার আদর্শ স্থান হিসাবে গড়ে তোলার ওপর আরো গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যালয় হলো শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, প্রবণতা অনুযায়ী বিকাশ এবং সমাজের কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই প্রতিটি সমাজ এই প্রতিষ্ঠানকে শিক্ষার আদর্শ স্থান হিসাবে গড়ে তোলার ওপর আরো
গুরুত্ব প্রদান করছে। তাহলে আমরা কি দেখলাম? যে বিদ্যালয় হলো এমন একটি সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয় হলো এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যেখানে এক বা একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর তত্ত্বাবধানে নির্দিষ্ট আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সহযোগে নির্ধারিত পাঠক্রম অনুশীলনরত শিক্ষার্থী সমবায়। তাহলে বিদ্যালয় হলো এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যেখানে এক বা একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মীর তত্ত্বাবধানে নির্দিষ্ট আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সহযোগে নির্ধারিত পাঠক্রম অনুশীলনরত শিক্ষার্থী সমবায়। জন ডিউই বলেছেন, স্কুল স্কুল is a simplified, purified, and better balanced society। অর্থাৎ বিদ্যালয় হলো একটি সরল, মার্জিত ও সুষম সমাজ। জন ডিউই বলেছেন, স্কুল is a simplified, purified, and better balanced society। অর্থাৎ বিদ্যালয় হলো একটি সরল, মার্জিত ও সুষম সমাজ। প্রত্যক্ষ শিক্ষা সংস্থার প্রধান ও গুরুত্বপূর্ণ সংস্থা হলো বিদ্যালয়। প্রত্যক্ষ শিক্ষা সংস্থার প্রধান ও গুরুত্বপূর্ণ সংস্থা হলো বিদ্যালয়। বিদ্যালয় হলো শিক্ষার একটি অন্যতম উপাদান। বিদ্যালয় হলো শিক্ষার একটি অন্যতম উপাদান। প্রত্যক্ষ শিক্ষা সংস্থার প্রধান ও গুরুত্বপূর্ণ সংস্থা হলো বিদ্যালয়। বিদ্যালয় হলো শিক্ষার একটি অন্যতম উপাদান। বিদ্যালয় পৃথিবীর প্রতিটি দেশে বর্তমান। বিদ্যালয় পৃথিবীর প্রতিটি দেশে বর্তমান। বিদ্যালয় শিশুর অন্তর্নিহিত। বিদ্যালয় শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পরিপূর্ণভাবে বিকাশ ঘটিয়ে সুব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তোলে। বিদ্যালয় শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে সুব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তোলে। অপরদিকে সামাজিক কৃষ্টি, সংস্কৃতি সংরক্ষণ, উন্নয়ন ও সঞ্চালন ঘটিয়ে সমাজকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে চলে। অপরদিকে সামাজিক কৃষ্টি, সংস্কৃতির সংরক্ষণ, উন্নয়ন ও সঞ্চালন ঘটিয়ে সমাজকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে চলে। এই প্রসঙ্গে শিক্ষাবিদ জন ডিউই বলেছেন, স্কুল is a simplified, purified, and better balanced society। অর্থাৎ বিদ্যালয় হলো একটি সরল, মার্জিত ও সুষম সমাজ। তাহলে আমরা বিদ্যালয় কাকে বলবো? বিদ্যালয় হলো এমন একটি সামাজিক
প্রতিষ্ঠান যেখানে এক বা একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মীর তত্ত্বাবধানে নির্দিষ্ট আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সহযোগে নির্ধারিত পাঠক্রম অনুশীলনরত শিক্ষার্থীর সমবায় অথবা এক বা একাধিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মীদের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট আসবাবপত্রযুক্ত বাসগৃহ নির্দিষ্ট পাঠক্রম অনুশীলনরত শিক্ষার্থী সমবায়ই হলো শিক্ষালয় বা স্কুল।